এই যে বাড়িটা নদীর উপরে, এই যে ওই বাড়িটি যাচ্ছে সব নদীর উপরে। নদীর উপরে যখন চলে যায় তখন এটা দখল না? হ্যাঁ দখল তো, সরকারি নদী। যেটা নদী সরকারি, সেটা জায়গা বিক্রি হলো কি ভাই? কিভাবে বিক্রি করলো কি ভাই? অনেকে আছে কয় আমার জায়গা বেচছে। নদী দেখুন নাই, এটা তো আপনার ময়লা ড্রেন খাল হয়ে গেছে। আমারই জায়গা ধরেন নদীর পার আছে, তো আমার জায়গা তো আমি দখলে যাবই। বালু ফালা এটা বর্ষে বইরা চাপায়া উনি বাউন্ডারি দিয়া উনি পলট করে বিক্রি করে গেছে। গলা টিপে একটা নদীকে হত্যা করছে। অত জটিল সমীকরণ নয়, পাখির চোখে দেখলেই সহজেই বোঝা যায় এটি কোনো খাল নয়, নদী, বুড়িগঙ্গা নদী। এর একটি অংশ বয়ে গেছে কেরানীগঞ্জ আটি বাজারের উপর দিয়ে, যুক্ত হয়েছে ধলেশ্বরী নদীতে। এই জায়গাটা কি নদীর উপরে না? না, জায়গাটা নদীর, এটা নদী না তো, এটা খাল। এটা কি খাল? এটা ওই আটি খাল। নদীর মাঝখানে বাড়ি হয় না, এখনো হবে, ওয়াল দিবে, হবে এক সময়, দেখা যাবে যে 2 বছর পরে হয়ে যাবে, 1 বছর পরে হয়ে যাবে। এটা নদীর জায়গা থাকবে এবং এটা নদী হিসেবেই থাকবে, নদীর জায়গা মানুষের কখনো হবে না। কেবল মুখেই নয়, ভরাট দখল করতে করতে নদীকে বাস্তবেও খাল বানিয়েছে প্রভাবশালীরা। নদীর মাঝেই নাকি তাদের বাপদাদার সম্পত্তি আছে। মানে এগুলো হলো আমার আগে চাষের জমি আছিল, মানে আমার দাদার জমি করতো আগে এগুলো। এই যে প্রত্যেক সম্পত্তি মিটে, এটা আসলে আমাদের ব্যর্থতা যে এই কাজগুলো আমাদের ধরনের সামনে দিয়ে হয়ে গেছে, কিন্তু এগুলো ছাড় দেওয়া হবে না। আমি এটা স্বীকার করি যে আমাদের দখল এবং দূষণ মানে দুটোই আমাদের সমস্যা। তীব্রতা প্রবাহে নগর, বন্দর কিংবা শহরাঞ্চলে যখন থাকা যায় না অবস্থা, তখন নদী নালা, খালবিল কিংবা গাছগাছালি যেসব স্থানে রয়েছে সেসব স্থানের পরিস্থিতি কিন্তু একেবারেই ভিন্ন। সেই স্বস্তি রয়েছে, আছে প্রশান্তি, কিন্তু এই প্রশান্তি কতদিন থাকবে সেটা নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ। কেননা দখল, দূষণে শেষ হয়ে যাচ্ছে নদী নালা, খালবিলগুলো। কোনো কোনো নদীর রূপ এখন ধারণ করেছে খালবিলে, কোনো কোনো খালবিল হচ্ছে আপনার ড্রেনের মতো করে। এই পেছনের অংশটা বুড়িগঙ্গার শাখা নদী বলা হচ্ছে, কিন্তু এই বাস্তবতাটা খেয়াল করলে দেখবেন যে নদীর উপরেই সব বাসাবাড়ি, ব্যবসা বাণিজ্য কিংবা দখলদারিত্ব চলছে। প্রশাসন তাহলে কি করছে, কে এবং কারা এসব দখল করছে সেসব অনুসন্ধান করবে সমাধান কোথায় টিম। প্রিয় দর্শক, আপনাদের স্বাগত সমাধান কোথায় অনুষ্ঠানে। বুড়িগঙ্গার একটি অংশ ঢাকার উপর দিয়ে তুরাগ নদীতে যুক্ত হয়েছে, তার পাশ দিয়েই আরেকটি অংশ কেরানীগঞ্জ উপজেলার মডেল থানার উপর দিয়ে বয়ে গেছে, ধলেশ্বরী নদীতে গিয়ে যুক্ত হয়েছে। তবে এই নদীর অন্য অংশের তুলনায় কেরানীগঞ্জের এই শাখাটি বেশি বিবর্ণ হয়েছে। সহজ করে বললে প্রথম দিকে কিছুটা ঠিক থাকলেও একটু পরে থেকেই এই বুড়িগঙ্গা হয়েছে সরু, কোথাও কোথাও মনে হচ্ছে খাল, আবার কোথাও ড্রেনের আকার ধারণ করেছে। কারণটা সহজ, এই নদী গিলে খাচ্ছে প্রভাবশালীরা। স্থানীয়দের এমন অভিযোগ, এবার অনুসন্ধান করবে সমাধান কোথায় টিম। নদীর বুকে তাদের বাস, কিন্তু নদীর হাঁটু কালো পানি। কেরানীগঞ্জ মডেল থানায় প্রভাবশালীদের বুড়িগঙ্গা নদী ভরাট আর দখলের ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় অনেকেই। নদী দেখুন নাই, এটা তো আপনার ময়লা ড্রেন খাল হয়ে গেছে। দুর্গন্ধ এখানে থাকা যায় না, নদী এখন ডাস্টবিন। এটা আপনার দখলে যাইতেছে আর কি, মানে এগা সরকারি জিনিস, এর জিনিস ব্যক্তি মালিকানা হয়ে যেতেছে আর কি। এটা বুড়িগঙ্গা নদীর একটা শাখা, কিন্তু অবস্থাটা এমন যে এই নদীটা এখন রীতিমতো খালে পরিণত হয়েছে। অনেক খাল এই নদীর চেয়েও বড়। বাস্তবতা এমন যে নদীর মাঝখানে পর্যন্ত বাসা বাড়ি তৈরি করার প্রস্তুতি নেওয়া হচ্ছে, এটি তার একটা বড় উদাহরণ। এমন একটা অবস্থা যে সাধারণ মানুষ গলা টিপে একটা নদীকে হত্যা করছে, কিন্তু এসব কথা বলছে খুব অল্প কিছু মানুষ। বেশিরভাগ মানুষের বক্তব্য হচ্ছে এসব জায়গা নিজের। এটি কেরানীগঞ্জের আরশিনগরের ভাঙাবাড়ি ব্রিজ। মূলত এই ব্রিজের পর থেকেই এই নদীর উপর চোখ পড়েছে শকুনের। বুড়িগঙ্গা দিনে দিনে হয়েছে সরু নালার মতো,
নদীর উপর বাড়ি কারখানা করে নিশ্চিন্ত ঘুমাচ্ছে যেন সবাই। প্রভাবশালীদের ভয়ে স্থানীয়রা এসব বিষয়ে ক্যামেরায় কথা বলতে চান না। তবু এই কৌশলী চেষ্টা, সমাধান কোথায় টিমের? আগে নদী বড় ছিল, এখন এই বালু বুলু ফালায় বইরা ফালালে আপনার নদীটা ছোট হয়ে গেছে। আর কাগজ যদি জায়গা থাকে তাহলে হয়তো ওই মাপে আইসা বাড়ি ঘর করছে, কিন্তু এগুলো আগে খালি ছিল, সব আপনার নদীর ইয়েই ছিল। যার যার জায়গা ছিল ওনাদের জায়গা এখন বাউন্ডারি করছে, জায়গা নদী এখন ছোট হয়ে গেছে। আগে তো নদী অনেক বড় ছিল। হ্যাঁ, যেরকম এই যে আপনার আমারই জায়গা ধরেন নদীর পার আছে, তো আমার জায়গা তো আমি দখলে যাবই। দেখা যেতেছে যে নদীর উপরে, কিন্তু নদীর উপরে তো না। এগুলো কি নিজের জায়গা? হ্যাঁ, অবশ্যই শিওর। আপনি ধারণা করে বলতে? না শিওর। যদি মালিকানা না হইতো তাহলে তো ঘরবাড়ি করতে পারতো না। এই বুড়িগঙ্গার পাড়ে খেলে নদীতে গোসল করে বড় হয়েছে রফিক। জীবিকার তাগিদে মালয়েশিয়ায় কয়েক বছর কাটিয়ে দেশে ফিরে দেখেন তার প্রিয় নদী নেই আগের মতন। ভরাটার দখলে সব শেষ হয়ে গেছে। দখল কি দেখা গেছে যে জমি বালু ফালায় বা এই ভরাট করে বিক্রি করছে, ওটা জমির উপরে যার জমি হয় বিক্রি করছে, এরকমই আর কি। মানে ভরাট করছে? হ্যাঁ, ভরাট নদীর করছে। অংশ। নদীর অংশ নাকি মালিকানা অংশ, ওটা আমি বলতে পারি না। দেখে আপনার কি মনে হচ্ছে? ওটি আগে নদী ছিল, এখন দেখা গেছে যে ওই যার মালিকানা বা কাগজপত্রের উপরে বালু ফালা ভরাট করে বাড়িঘর করতেছে। কোনো ক্ষেত্রে সেসব বাসাবাড়ি নদীর উপরে উঠে গেছে, এটা কেউ মনে করছেন। তবে আমরা একটু খুঁজে দেখছি যে আসলে পরিস্থিতিটা কোন দিকে যাচ্ছে। এখানে জায়গা হয়েছে আপনার সরকারি নকশায় আছে 80 ফুট 90 ফুট। জায়গাটায় 80 ফিট আছে। ওইখানে যদি সামনে তো আরো না, ওইখানে যদি 80 ফুট না থাকে বালুদা বইরালা, তাহলে ওইটা সরকার ব্যবস্থা করে নিয়ে ওইটা কাজ করব। আপনার কাছে কি মনে হচ্ছে? না, ওদিক দিয়ে 80 ফুট নাই, কম আছে। আরো সামনে গিয়ে আরো সামনে গিয়ে আরো কম আছে। হ্যাঁ, আরো কম আছে। তাহলে এটা কিভাবে, মানে কে করলো এটা? এটা এলাকার মানুষ যে বালু হালাইছে, যেমন এই যে মাস্টার শাহজাহান মাস্টার হাউজিং করছে, এটা তো আর আপনার এইখানটা এরকম উঁচা ছিল না। বালু ফালা এটা বর্ষে বইরা চাপায়া উনি বাউন্ডারি দিয়া উনি পলট করে বিক্রি করে গেছে। এটা কি এইভাবেই বর্ষে? এটা নিজের জায়গা? ওনার নিজের জায়গা না, উনি কিনা নিছে। চোখের দেখা তো বোঝা যায় যে এটা দখল করছে, চোখের দেখা এটাই বোঝা যায়। তবে স্থানীয়রা এই দখল নিয়ে মুখ খুলতে চান না। অনেকের কথাতেই দ্বিধাদ্বন্দ্বে পড়বেন যে কেউ, যেন ভরাট আর দখল নিয়ে স্থানীয় কারো কোনো অভিযোগই নেই। এই যেমন আমরা আগে যেন ধান লাগাইছি, এখন আমরা ধান আবাদ করি না, যে পচা পানি আইয়া সব ময়লা ভরে গেছে গা। আবার মাটি গাছে বিক্রি হয়েছে, যে বেরি বাঁধে নিছে, একটু নেশা হয়েছে, এখন ওইভাবে রয়েছে। আমরা ওই জমিনে নামিও না, ওই যে পানি আইয়ে যায় এই ছড়াই রয়েছে এইভাবেই। আবার ওই যে ওই সাইডটা মনে করেন যে বাড়ি করতে বাইরে আইতেছে। এবার এসব তথ্যের আরো গভীরে যেতে হবে, দেখতে হবে নদীর ওপর বাসাবাড়ি আর কারখানা করেছে কারা, কিভাবে সম্ভব হলো এত কিছু। স্থানীয়দের দাবি, প্রশাসনকে ম্যানেজ করে মধ্যের চর আর শ্রীনগরে এসব অবৈধভাবে নির্মাণ বেশি হয়েছে গত 2-3 বছরের মধ্যে। এই যে বাড়িটা নদীর উপরে, এই যে ওই বাড়িটি যাচ্ছে সব নদীর উপরে। নদীর উপরে যখন চলে যায় তখন এটা দখল না? হ্যাঁ, দখল তো সরকারি নদী দখল করছে। হ্যাঁ, এত এই যে নদীটা আছে না, নদীটাও ওদিকে, এই হাউজিংটা পুরো সরকারি। এটা দখল হলো কিভাবে? মানুষ করছে, জায়গা জমি কিনে করছে। জায়গা জমি কিনলো কিভাবে? যেটা নদী সরকারি, সেটা জায়গা বিক্রি হলো কিভাবে? ভাই কিভাবে বিক্রি করলো কি ভাই? অনেকে আছে কয় আমার জায়গা বেচছে, বেচা জমি করছে। আপনি মনে করেন না যে এটা একটা অন্যায় হয়েছে? এটা পুরো অন্যায়। আমরা তো ভাই নিরীহ, আমরা তো নিরীহ। বলতে পারতেছেন না? আপনার এলাকার এখানকার কোনো বাসিন্দারা যারা বৈধভাবে থাকে তারাও বলতে পারতেছে? এই যে লোকেরা আছে, এই লোকেরা আছে, বড় বড় বিল্ডিং আছে, ওরা যারা হারাই করে, জায়গা শক্তি আছে ওরাই করে। এটা তো শক্তি জায়গা আছে। কিসের শক্তি? হুমুক নেতা। নদীর ভালোটা দেখবে কে? নদীর ভালো দেখার কেউ নেই, স্থানীয়দের অভিযোগ। আমাদেরও কখনো কাজ করতে এসে যেন তাই মনে হয়। এখানে অনেকগুলো বাসাবাড়ি রয়েছে যেগুলো দেখলে মনে হবে আরও 7-8-10 বছর আগে এই নদীর উপরে নির্মাণ হয়েছে। হয়তো তার কিছু অংশ নিজের ছিল, কিছু অংশ চলে গেছে নদীর উপরে। কিন্তু কিভাবে একটা জায়গা দখল করে ফেলে এই মানুষগুলো? এবার এই কারখানার ভিতরে যেতে চাই। এই যে এই বাসাটি, এটা পুরোটা না হলেও
সিংহভাগ অংশ নদীর উপর পড়েছে বলে স্থানীয়দের অভিযোগ রয়েছে। দেখতে চাই ভেতরে। এটি ওয়ারিয়র ফুটওয়্যার বা জুতা তৈরির কারখানা। নদীর উপর কিভাবে এই কারখানা হলো সেই প্রশ্নের উত্তর শুনতে চাই প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের কাছে। আপনাদের বিরুদ্ধে অভিযোগ, আপনারা হলেন এই জায়গাটা নদীর উপরে শক্তি প্রয়োগ করে আছে। না না, এটা আমাদের তো ডকুমেন্টস আছে। যদি আচ্ছা আমি আপনার বলি, এটা তো আর একদিনে না। এখানে ফ্যাক্টরি আছে, এখানে আশেপাশের লোকজন আছে, সব কিছু আছে। আমরা কি জোর করে এখানে কি থাকতে পারি? এখানে মেপে তারপর আমরা আমাদের বাউন্ডারি দিয়ে তারপর আমরা এখানে কারখানা করে আসি। এটা হচ্ছে একটা ডিফেন্সিভ জুতার কারখানা। এই তো এই জায়গাটা আপনি কাদের কাছ থেকে নিয়েছেন? এটা হচ্ছে নূর আমিন, ওই জায়গার যে গত মালিক আর কি, নূর আমিন ওনার নাম। ওনার বাসাটা কোথায়? বাসা ভিতরে ওনার বাসা। এবার সেই নুরুল আমিনের খোঁজে সমাধান কোথায় টিম। এই জমির আগের মালিক সেই নুরুল আমিনকে পাওয়া গেল ওই জুতা তৈরির কারখানায়। তিনি সেখানেই কাজ করেন। নুরুল আমিনের দাবি শুধু এটিই নয়, নদীর উপরেই তাদের আরও পৈতৃক জমি রয়েছে। একটু আসেন, আপনার সাথে একটু কথা বলবো। আপনার নাম কি? নুরুল আমিন। আসেন একটু। আপনি কতদিন আছেন এই এলাকায়? এই এলাকায় আমার জন্ম, আমার বাপ দাদার জন্ম। বাপ দাদার জন্ম, আচ্ছা আচ্ছা। আপনার জন্ম এই এলাকায়, আপনি থাকেন। এই জায়গাটা কি নদীর উপরে না? না, জায়গাটা নদীর, এটা নদী না তো, এটা খাল। এটা কি খাল? এটা ওই আটি খাল। আপনি যদি সিএস রেকর্ড দেখতে চান তাহলে দেখবেন জমি। জমি? হ্যাঁ, যদি দেখতে চান, হ্যাঁ এটা পুরোটা জমি। আমার কথা শোনেন, জিয়াউর রহমান আইসা এটা খাল খনন করছে ওই যে কৃষিকাজের জন্য আর কি। এটা কলাইতিয়া পর্যন্ত গেছে, বুঝছেন? ওই যে মধুসিটি গেছিলেন, মধুসিটি খালটা এটা সিএস রেকর্ড জমি ছিল, এস রেকর্ডের জমি ছিল। আর এস রেকর্ডের সময় 60 ফিট, কোনো জায়গায় 60 ফিট, কোনো জায়গায় 80 ফিট, কোনো জায়গায় 100 ফিট খাল খনন করছে। এই অংশটা আপনাদের নিজেদের? হ্যাঁ। আপনি নিজেদের মানে আপনারা বিক্রি করছেন? হ্যাঁ, বিক্রি করছি নিজেদেরই তো। এই যে আরও তো জায়গা আছে, এই যে এখানে আছে, এই যে মালিকানার জায়গা দেখেন না, বাউন্ডারি করে রাখছে। এই দেখেন না, মাটি ফালাইতেছে, কিন্তু বাড়িঘর করছে। আপনাকে একটা বিষয় বলি, এখানে স্থানীয় কারো কারো অভিযোগ আছে যে এটা আপনারা নদীর উপরে আছেন। না, এটা তারা মিথ্যা কথা বলতেছে। আপনারা নকশা দেখেন, এই যে প্রত্যেক সম্পত্তি মিটি, সব প্রত্যেক সম্পত্তি আপনার হাতায় দেখেন। এসিল্যান্ডে গেলে আপনি পুরো তথ্য পাইবেন, এসিল্যান্ডে গেলে। আর যদি নকশা দেখতেন তাও তথ্য পাইবেন। কাগজপত্র ছাড়া একজনে এত কোটি টাকার মালিক খরচ করবো, একটা ফ্যাক্টরি করবো? নদীর উপর বাসা, কারখানা, দোকান করা মধ্যের চরের আরও কিছু বাসিন্দাদের সাথে কথা বললে তারা জোরালোভাবে দাবি করে নদীর এসব জায়গা তাদের বাপদাদার। এটা তো আমার নিজস্ব জায়গা, এটা তো বাড়ির জায়গায়, এটা তো আরো অনেক দূর আছে। এটা তো নিজস্ব জায়গা। এই যে আপনার এই জমিগুলা সব নিজস্ব জায়গা, আগে জমি আছিল এগুলা। হ্যাঁ, কাগজপত্র অবশ্যই আছে। নদীর উপরে এখন যারা বিভিন্ন রকমের দোকান, ব্যবসা বাণিজ্য এটা করছেন, তারা দাবি করছেন যে এটা নদীর উপরে নয়, এটা তাদের নিজের জায়গা। এমনকি এই যে দোকান কিংবা দোকানের অংশ, তার আরও পরের দিকে গিয়েও তাদের নিজের জায়গা রয়েছে বা পৈতৃক কিংবা পূর্বপুরুষদের জায়গা জমি রয়েছে, যেগুলোতে তারা এখন ব্যবহার করা শুরু করেছেন। এবার বুড়িগঙ্গার পাড় দিয়ে আটিবাজার ব্রিজ হয়ে আরও একটু সামনে যেতে চাই, কিন্তু কিছু দূর যেতেই জানা গেল কেবল মুখেই নয়, বুড়িগঙ্গা নদীকে বাস্তবেও খালপাড় নাম দিয়েছে স্থানীয়রা। সেই ঘাটারচর খালপাড়ের চিত্র দেখে সত্যিই বোঝার উপায় নেই যে এটি আসলেই বুড়িগঙ্গা নদী। দুপাড়েই ময়লার ভাগাড় বানিয়েছে স্থানীয়রা, কমিয়েছে গভীরতা, অনেক বাসা নদীর মধ্যে চলে গেছে। কোনো কোনো বাড়ি তৈরির ভিত্তি দেয়া হয়েছে নদীর মাঝেই। খারাপ লাগে, গন্ধ আসে, বললে ঝগড়া লাগে। প্রথম সারিটা ফেলায়, যার যার জায়গা সে সামনে ফেলায়। দেখবে ময়লা হালাইতে আছে, আর কিছুদিন পরে নদী থাকবো না, এটা নদী পুরা ভরিয়া লিবি এটারে। দেন আগে অবস্থা কি, এই ফার আরো ফার মিলিয়া কি করতে আছে, নদীর মধ্যে বাড়ি উঠতে পড়ি শেষ। এই জায়গাটা যদি দখল হয় তাহলে এটা কি 120 ফিট আছে? সেটা যারা মাছ দিবে তারা বলতে পারবে কত ফিট আছে। আপনার কি দেখা যায় চোখ দিয়ে? এখন তো দেখা যাচ্ছে নদীর মাঝখানে, নদীর মাঝখানে বাড়ি হয় না, এখনো হবে। ওয়াল দিবে, হবে এক সময়,
দেখা যাবে যে 2 বছর পরে হয়ে যাবে, 1 বছর পরে হয়ে যাবে। 400 বছর আগে বুড়িগঙ্গার তীরেই গড়ে উঠেছে রাজধানী ঢাকা। ঢাকা ও নারায়ণগঞ্জ জেলার এই নদীটির হাল যে দিনে দিনে খারাপ হচ্ছে তা প্রশাসনের অজানা নয়। তবে সুনির্দিষ্ট স্থান বা এলাকা ভিত্তিক ভরাট, দখল আর অনিয়মের চিত্র তুলে ধরতেই সমাধান কোথায় টিম কাজ করেছে কেরানীগঞ্জে। অনেক প্রশ্ন জমা হয়েছে, তার উত্তর খুঁজতে যেতে হবে কেরানীগঞ্জ উপজেলা প্রশাসনের কাছে। তারা কি দখলের বিষয়ে কিছু জানে? এইখানে এইভাবে দখল হয়েছে এটা আমাদের নলেজে ছিল, আর এখন আপনার বলাতে আরও বেশি নলেজ আসলো। এই নদীকে স্থানীয় প্রভাবশালীরা খাল দাবি করলেও এই কর্মকর্তা বলছেন এটি নদী কারো বাপদাদার সম্পত্তি নয়। এটা নদীর জায়গা থাকবে এবং এটা নদী হিসেবেই থাকবে, নদীর জায়গা মানুষের কখনো হবে না। উপজেলা নির্বাহী অফিসার আবু রিয়াদ জানান, খুব শিগগিরই সরেজমিনে বিষয়টি অনুসন্ধান করবে তারা। দখলদারদের করা হবে উচ্ছেদ, নেওয়া হবে আইনি ব্যবস্থা। এটা আসলে আমাদের ব্যর্থতা যে এই কাজগুলো আমাদের ধরনের সামনে দিয়ে হয়ে গেছে, কিন্তু এগুলো ছাড় দেওয়া হবে না। প্রশ্ন হলো, জাতীয় নদী রক্ষা কমিশন কি জানে বুড়িগঙ্গার বেহাল দশার কথা? তারা নদী রক্ষায় আসলে করছেটা কি? রেকর্ডে কিন্তু স্পষ্ট বলা আছে কোনটি নদী, কোনটি খাল বা কোনটি জলাধার। তো রেকর্ডের ইয়েকে হঠাৎ করে খাল বললেই কিন্তু নদী খাল হয়ে যাবে না। তো আমরা এগুলোকে পূর্বাবস্থায় ফিরিয়ে আনার জন্য সরকার সচেষ্ট আছে, সরকার বিভিন্ন প্রজেক্ট নিচ্ছে এবং আমরা বিভিন্ন যে দপ্তর আছে বা সংস্থা আছে তাদের সাথে আমরা সবসময় যোগাযোগ রাখছি। তারা কাজও করছে। আমি স্থানীয় প্রশাসনের সাথে কথা বলেছি, তারা যে দখলদারদের তালিকা একটি প্রস্তুত করার পর তারা সেখানে দখলদারদেরকে উচ্ছেদ করে সেটা যেন আবার নতুন করে অপদখলে চলে না যায় সেজন্য তারা ব্যবস্থা নেবে, এইভাবে আমি তাদেরকে নির্দেশনা দিয়েছি। এবং তারা চেষ্টা করছে বিভিন্ন সংস্থাকে নিয়ে পার্কগুলোকে ডেভেলপ করা, প্রয়োজনে বাধাই করে দেওয়া, মানুষের জন্য ব্যবহারের উপযোগী করে দেওয়া এবং নদীগুলোর যেগুলো অপদখলে চলে গেছে সেগুলোকে মুক্ত করে সেখানে পরিবেশটাকে উন্নত করা। পানির নাব্যতার এখানে ব্যাপার আছে, সেটাকে বাড়াতে হবে। তারপরে নদীর পানির যে কোয়ালিটি আছে সেটা বাড়াতে হবে এবং পার্কগুলোকে ঠিক রাখতে হবে। তবে এটা করার জন্য সরকারি সংস্থা শুধু হবে না, স্থানীয় যারা জনপ্রতিনিধি আছেন, যারা সাধারণ মানুষ আছেন, সবাইকে এগিয়ে আসতে হবে। এবার কথা বলতে হবে পরিবেশ ও জলবায়ু মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সঙ্গে। আমি এটা স্বীকার করি যে আমাদের দখল এবং দূষণ মানে দুটোই আমাদের সমস্যা এবং সেটা আমরা দূষণের বিষয়টা দেখি, তবে দখলের বিষয়টাতেও সার্বিকভাবে একটা দৃষ্টি রাখতে হবে। কারণ আপনার নদীর আকারটা যদি ছোট হয়ে যায় তাহলে সেখানে যে দূষণ আছে দূষণের মাত্রাটাও বেড়ে যাবে। তবে এটা আমাদের দুটোই দরকার। ভূমি মন্ত্রণালয় আছে, এখানে আমাদের নৌ পরিবহন মন্ত্রণালয় আছে, এখানে স্থানীয় প্রশাসন আছে, আমরা আছি। আমাদের মধ্যে সেই সমন্বয়টাকে আরও কার্যকর করতে হবে। আবহাওয়া পরিস্থিতি আর জলবায়ুর পরিবর্তনে দিনে দিনে বাংলাদেশ উত্তপ্ত হয়ে উঠেছে, যেন বসবাস অনুপযোগী হয়ে যাচ্ছে। এমন একটা অবস্থায় হিট স্ট্রোকও বাড়ছে। এই যখন পরিস্থিতি, তখন আমাদের বাঁচার জন্য জীবনের প্রয়োজনে যে বিষয়গুলোতে সবচেয়ে বেশি নজর দেওয়া দরকার সেটা হচ্ছে খালবিল, নদীনালা আর গাছপালা। কিন্তু সেসব জায়গায় আমরা কতটুকু উদাসীন সেটা নিশ্চয়ই এতক্ষণে প্রমাণ হয়েছে। জনগণ কিংবা প্রশাসন সব পর্যায়েই আছে বড় রকমের দুর্বলতা। কেউ ময়লা ফেলে আবর্জনার স্তূপ বানিয়েছে, কেউ যাদের অর্থাৎ দেখভাল করার কথা তারা ঠিকঠাক দেখভাল করছে না, ময়লা আবর্জনাও সরাচ্ছে না। এই বাস্তবতায় দিনে দিনে ভরাট হতে হতে নদী হচ্ছে খাল, আর খালবিল হচ্ছে ড্রেনের মতো সরু। তাহলে আমাদের আর আপনার আর এই হিট স্ট্রোক এসব চলমানই থাকবে, পরিস্থিতি আরও খারাপই হবে। প্রিয় দর্শক, আপনার জেলা এলাকা কিংবা আশপাশের জনভোগান্তি, জনবিড়ম্বনা কিংবা নানা অসঙ্গতির কথা আমাদের জানান। আমাদের জানাতে যোগাযোগ করুন পর্দায় দেখানো ঠিকানায়। আর হ্যাঁ, ভালোর শুরুটা কিন্তু করতে হবে নিজেকে দিয়ে, তাহলেই বদলে যাবে আমাদের প্রিয় বাংলাদেশ।